কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত হাট কবিতাটি আজকে আমাদের আলোচ্য পাঠ্য। দ্বিতীয় পর্বের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পার্বিক পাঠ্যক্রমের এটি প্রথম কবিতা, অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত বাংলা সাহিত্য সমাজে বিখ্যাত দুঃখবাদী কবি হিসেবে বা দুঃখের কবি হিসেবে, অর্থাৎ যিনি কাব্যচর্চার মধ্যে, কাব্য সাহিত্যের মধ্যে যিনি খুঁজে পান দুঃখের উপাদান। হাট কবিতাটি সামগ্রিকভাবে সুখ বা দুঃখের বলে কিছু বলার নেই এরকম, কিন্তু কবিতাটি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কবিতাটির মধ্যে দিয়ে কবি প্রতিফলিত করেছেন মানুষের জীবনকে। কবিতাটি মানুষের জীবনের একটি দর্পণ হিসেবে কবি আমাদের সামনে উপস্থাপন করছেন। মানুষের জীবন, তাতে লেগে থাকে নানা ওঠা পড়া, তাতে লেগে থাকে নানা আসা যাওয়া। মানুষের জীবন ইটসেলফ প্রকৃতিতে একটা উপাদান মাত্র। আমরা বলি কি পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়া। তাহলে পঞ্চভূত, পাঁচটা উপাদান, ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই পাঁচটা উপাদান আমাদের এই শরীর, আমাদের এই দেহ, আমাদের জীবনকে গঠন করছে। এই পাঁচ উপাদানের অধিক যা, তাকে আমরা বলছি আত্মা, তাকে আমরা বলছি অবিনশ্বর ইত্যাদি। যাই হোক, হাট কবিতাটিতে এই জীবনের আসা যাওয়ার কথা কবি ধ্বনিত করেছেন অত্যন্ত সুন্দরভাবে তো বটেই, এবং এক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন রূপক, রূপক আশ্রিত কবিতা। এই জন্য এটি রূপক। রূপক অর্থাৎ কি, একটা বাহ্যিক আবরণের অন্তরালে একটা গভীর কোনো অর্থ রয়েছে, যে অর্থটা বারবার ফুটে বেরিয়ে আসছে। কিন্তু এখন যেহেতু আমাদের আলোচনার পরিসর তো অত বেশি না, আলোচনা করতে পারি, করা যেতে পারে, কিন্তু কি লেখার পরিসরটা কম। সেই জন্য যে যে জায়গাগুলোর প্রয়োজন আমরা সেই জায়গাগুলোতেই কবিতাটার সেই আলোচনা, অর্থাৎ যে যে ক্ষেত্রে মানুষের জীবন এবং হাট সমাপতিত হয়েছে সেগুলো আমরা বলবো। কবিতাটা যখন তোমরা এটা ফলো করবে, ডিসকাশনটা যখন ফলো করবে, তোমরা বইটা কাছে রাখবে এবং অবশ্যই সামনে একটা পেন বা পেন্সিল রাখবে। আমি এই কবিতাটা পড়ার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো, সেগুলো আমি দাগ দিয়ে দিতে বলবো সঙ্গে সঙ্গে। এই কবিতাটা এমন কবিতা যার প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে। কাজেই আমার এক্ষেত্রে যারাই এই ভিডিওটা দেখছো তাদের সকলকে, সে আমার ব্যক্তিগতভাবে আমার স্টুডেন্ট হও বা না হও, সকলকে আমার এটাই সাজেশন যে এই কবিতাটা পড়ার সময় শুধুমাত্র নোটের ওপর নির্ভর করবে না। নোটে যা প্রশ্ন আছে, যা পড়ছো বা নোট বইতে যা পড়ছো ঠিক আছে পড়ো, কিন্তু প্রত্যেকটা লাইনের অর্থ বিশেষভাবে পড়বে এবং দেখো যে সেই লাইনের থেকে যদি তোমাকে অর্থ বিশ্লেষণ করতে দেয়, তুমি অন্তত 50 থেকে 60টা শব্দ, অর্থাৎ 5 থেকে 6টা বাক্য তুমি লিখতে পারবে কিনা, এইটা তুমি ভেবে দেখো। আমরা কবিতাটা শুরু করছি। দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট। কবিতাটি অবশ্যই মুখস্থ করবে, অবশ্যই মুখস্থ করবে, এই নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নেই। দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। দূরে দূরে অর্থাৎ স্ক্যাটার্ড হয়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে কি গ্রামগুলো। দূরে দূরে গ্রাম 10-12 খানি, ছোট ছোট গ্রাম, এক একটা গ্রামে 30, 40, 50, 60টা করে জনপদ, কি 70, 80টা করে, কি 100টা করে জনপদ ম্যাক্সিমাম, মানে 100টা করে ঘর। মাঝে একখানি হাট, এই 10টা বা 15টা গ্রামের মাঝখানে কেন্দ্রবিন্দুতে রয়েছে কি একখানি হাট। সন্ধ্যায় এই হাট বসে দিনের বেলায়। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। সেখানে কেউ সন্ধ্যাবাতি জ্বালে না। সন্ধ্যাবাতি, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, কি নির্দেশিত করছে? সন্ধ্যাবাতি অর্থাৎ গৃহস্থ, গৃহ, তার মানে হাট উদার, উন্মুক্ত, সেখানে কোনো গৃহস্থের আনাগোনা নেই, তাই সেখানে কোনো প্রদীপ জ্বালা, শঙ্খধ্বনি, ধূপের ধোঁয়া এসব পড়ার কোনো ব্যাপার নেই। প্রভাতে পড়ে না ঝাঁট।
বেচা কেনা সেরে বিকাল বেলায়, কেনা বেচা সারছে এবং সেরে বিকেল বেলায়, সারাদিন বেচা কেনা চলছে। বেচা কেনা সেরে, এই যে বেচা কেনা, এইটাকে বলা হচ্ছে কি বিপরীতার্থক শব্দদ্বৈত। যে একটা শব্দ জোর গঠন করছে, দেখো বেচা কেনা অপোজিট। বিকাল বেলায়, বিকাল থেকে বিকেল হচ্ছে, যে যাহার সবে ঘরে ফিরে যায়। সারাদিন কেনা বেচা হয়ে গেল, যে যাহার সবে ঘরে ফিরে যায়, যার যার ঘরে যাওয়ার সময় হয়ে গেল সকলেরই। দিনান্তে তারা ফিরে গেল কোথায়? সেই ঘরে। যে যাহার সবে ঘরে ফিরে যায়, বকের পাখায় আলোক লুকায়, ছাড়িয়া পুবের মাঠ। অর্থাৎ একটা বক উড়ে যাচ্ছে, সে পুবের মাঠ অতিক্রম করে চলে যাচ্ছে বহুদূরে পশ্চিমে, সূর্য অস্তগামী, যেন অন্ধকার তার সেই পাখার ডানায়, বকের সেই দুই ডানায় ভর করে যেন অন্ধকার প্রসারিত হচ্ছে সেই মাঠের ওপর দিয়ে। এবং যেটা এতক্ষণ ছিল উজ্জ্বল আলোকিত, সেখানে কে যেন আস্তে আস্তে করে একটা অন্ধকারের পর্দা মাত্র টেনে দিচ্ছে। প্রকৃতি রাজ্যে নেমে আসছে আধার। ছাড়িয়া পুবের মাঠ, দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আধারেতে থাকে হাট। আচ্ছা, এই যে দুটো লাইনের আগে আমরা পড়লাম, বকের পাখায় আলোক লুকায়, ছাড়িয়া পুবের মাঠ, দাগ দেবে এই দুটো লাইন। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, অর্থাৎ দূর থেকেই হাটের অন্ধকার কেন্দ্রবিন্দুতে, প্রাণ কেন্দ্রে যদি কেউ দাঁড়িয়ে থাকে, দেখবে গ্রাম ফাঁকা, মাইলের পর মাইল ফাঁকা, যত দূর চোখ যায়। আর আলো কি? একটা ঘরে একটা আলো যদি জ্বলে, চারিপাশে যদি নিশ্চিম অন্ধকার থাকে, জীবনানন্দ দাশ বলছেন কি নিমনিমে অন্ধকার। এই নিমনিমে, ঠিক আছে, এর যে মানে নিমনিমে বলতে অন্ধকারটা যে ঠিক কিরকম এটা বলা খুব মুশকিল। যাই হোক, দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আধারেতে থাকে হাট। অন্ধকার থেকে আধার, আধারেতে কিন্তু হাট থেকে যায়। দূরে দূরে গ্রামে প্রদীপ জ্বলে ওঠে, লণ্ঠন জ্বলে ওঠে, হ্যারিকেন জ্বলে ওঠে, আজকের দিনে হয়তো ইলেকট্রিক বাতি জ্বলে ওঠে, কিন্তু আধারেতে হাট সে অন্ধকারেই থেকে যায়। নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত কাকের পাখে। দূরে এক শ্রেণীহারা দলছুট এক কাক, তার পাখায় ভর করে যেন রাত্রি নেমে আসছে। দেখো, এই চিত্রকল্পের আগে বক দিয়ে বোঝানো হলো, এবার কাক দিয়ে বোঝানো হলো। দুটোই প্রকৃতির অতি সাধারণ পাখি, তাই না? ক্লান্ত কাকের পাখে, পাখে মানে পাখায়, সে পাখা ঝাপটে উড়ে গেল, অন্ধকার নেমে এলো। কাকেরা যখন বিকেল শেষ হয়ে গোধূলি, বিকাল, সন্ধ্যা দিকে যেতে থাকে, তখন তারা কা কা ডাকতে ডাকতে তারা বাসায় ফিরে যায়। তাই নিশা নামে দূরে শ্রেণীহারা এক দলছুট এক ক্লান্ত কাকের পাখে। ক্লান্ত কাক সারাদিন সে খাওয়ার খুঁজেছে, এই হাটের চারপাশে উড়েছে, চক্কর কেটেছে, যদি কিছু খাবার পাওয়া যায়। হ্যাঁ, পাখে। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পার্শ্বে পাকুর শাখে। আর নদীর বাতাস, নদী বয়ে চলেছে পাশ দিয়ে, সেই নদী যখন একটা প্রবাহিত জলধারা, তো সেখানে বাতাস বয়, যে জলস্রোত, সেই জলস্রোতের সঙ্গে যে বাতাস বয়, সেই বাতাস যেন পার্শ্বে পাকুর শাখে। নদীর পাশে একটা পাকুর গাছ, একটা পাকুর গাছে সেই বাতাস যেন একটা দোলা দিয়ে যায়। কিছু শুকনো পাতা ঝরে পড়ে, অথবা কিছু গাছ থেকে পড়ে, বা গাছটা হয়তো কেঁপে ওঠে। তাহলে বলছেন এই বাতাস, নদীর ধারে এই বাতাস বয় বিকেলের দিক থেকে প্রধানত। পার্শ্বে পাকুর শাখে, পার্শ্বে পাকুর শাখে। হাটের দোচালা মুদিল নয়ন, দোচালা দুটো চালা যান, অর্থাৎ হাটের যেখানে মানে দোকান রয়েছে তার দুটো চালা, ঘর যেখানে রয়েছে, মুদিল নয়ন, সে মুদিল অর্থাৎ বুঝলো। দেখো জীবন চিত্র কিন্তু, মুদিল নয়ন, মানুষ যখন এপার ছেড়ে ওপারের দিকে রওনা হয়ে যায়, তখন চোখ দুটো বন্ধ হয়ে যায়। মুদিল নয়ন, হাটের দোচালা অর্থাৎ সেই দোকান ঘর, সে তার ঝাঁপ বন্ধ করলো। কারো তরে তার নাই আহ্বান। সারাদিন দেখবে এটা একটা দোকানের ধর্ম। একটা দোকানে সারাদিন ধরে কেনা বেচা চলছে, হ্যাঁ, দোকান যিনি চালাচ্ছেন
তিনি তার কাস্টমাররা যখন আসছে তাদেরকে কত আসুন স্যার, বসুন স্যার, কত রকম করছে। কিন্তু যখন বন্ধ করার সময় তখন দেখবে তুমি অনেক বড় টাকার পরিমাণ, বড় অ্যামাউন্টের অর্ডার নিয়ে গেলে পরেও তিনি খুব একটা সন্তুষ্ট হন না। হ্যাঁ, এখন বন্ধ করছি, এখন এসছে, এরকম একটা ভাব থাকে। হয়তো অতি সজ্জন দোকানদার ভদ্রলোক, তিনি হয়তো মুখে বলবেন না, কিন্তু তার আচরণের মধ্যে দিয়ে কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছেন। দেখো, হাটের দুচালা মুদিল নয়ান, কারো তরে তার নাই আহ্বান। পরের লাইন খুব দরকারি। বাজে বায়ু আসি, বিদ্রুপ বাঁশি, জীর্ণ বাঁশের ফাঁকে। বাতাস বইছে, বাতাস বয়ে যাচ্ছে, গ্রামে গঞ্জে ভর্তি থাকে কি বাঁশঝাড়, ইতস্তত বেড়ে ওঠে। এই বাঁশগুলো ফাটা বা তার মধ্যে যে ফাটল আছে, জীর্ণ বাঁশ যেগুলো তার মধ্যে, সেগুলোও তো বাঁশঝাড়ে হয়ে রয়েছে। সেগুলোর মধ্যে দিয়ে বাতাস বয়ে যাচ্ছে, সেই ফাটলগুলোর মধ্যে দিয়ে, বা বাতাসগুলো দুলছে। বাতাসগুলো যে দুলছে তার যে মর্মর ধ্বনি, তার যে মর্মর ধ্বনি, আবার কখনো সেই বাতাস তার মধ্যে দিয়ে যেন একটা মানে হুইসলিং সাউন্ড, একটা শীজ ধ্বনির মতন তৈরি করে যাচ্ছে। বিদ্রুপ বলছে এটাকে, বিদ্রুপ বাঁশি। অর্থাৎ হাটের এই নির্জনতা, এখনকার এই নির্জনতাকে যেন সেই বাতাস এসে বিদ্রুপ করে যাচ্ছে। এই নিঃসঙ্গতা, নিস্তব্ধতা, নির্জনতা, অন্ধকারকে, যে আরে তুমি দিনের বেলা কি আর রাত্রে কি, দিনের বেলা এখানে কত হাজারো মানুষ, কত বেচা কেনা, হই হুল্লোড়, ধুলো ধোঁয়া, আর রাত্রিবেলায় পড়ে আছো, একটা জনপ্রাণীর দেখা নেই। কাক বক এই ছিল, তাও উড়ে বেরিয়ে গেল। তাহলে বাজে বায়ু আসি, বিদ্রুপ বাঁশি, জীর্ণ বাঁশের ফাঁকে। এখন সেই হাটের কোলাহলে আগে যে একজন আরেকজনের কথা পর্যন্ত শুনতে পেত না, এখন সেই বাতাসের, বাঁশের ফাটলের মধ্যে দিয়ে বাতাসের বয়ে যাওয়ার শব্দটা অবধি শোনা যাচ্ছে। তাই নির্জন হাটে রাত্রি নাবিল, একক কাকের ডাকে। সেই নির্জন হাটে রাত্রি নেমে এলো একক কাকের ডাকে। একাকী, নির্জন, নিঃসঙ্গ একটি কাকের ডাকে। দিবসেতে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে। দিনের বেলায় সেখানে কত কোলাহল, কত মানুষ, কত জানাশোনা, কত লোকজন আসছে, দেখা হচ্ছে, তারা আলোচনা করছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। হ্যাঁ, চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে। একটা পায়ের ছাপ ধুলোর মধ্যে, দেখবে তোমরা মাঠে যদি খেলো কখনো, ধুলো মাঠ, ঘাসের ওপর খেললে হবে না, ধুলো মাঠে খেলতে হবে। খালি পায়ে খেলছো, বিশেষ করে যখন ছোটবেলায় ফুটবল খেলা হতো পাড়ায়, তখন খালি পায়ে খেলা। সেই ধুলোর ওপর তোমার পায়ের ধরো পুরো ছাপটা পড়লো, তোমার ওপরে আরেকজনের পায়ের খানিকটা ছাপ পড়লো, তার উপরে আরেকজনের পায়ের খানিকটা ছাপ পড়লো। হয়তো দেখা গেল কারুর বুড়ো আঙুলটা, কারুর গোড়ালিটা, দেখা গেল বুড়ো আঙুলটা এরকম জায়গায়, গোড়ালিটা এরকম জায়গায়, এরকম সামনে গোড়ালিটা ঘুরে গেছে, মানে সেটা আরেকজনের। এইটাই বলছে কি, কত না ছিন্ন চরণ চিহ্ন, অর্থাৎ হাজার পায়ের ছাপ, একজন আরেকজনের পায়ের ছাপ মারিয়ে দিয়ে চলে গেছে, ছড়ানো সেঠাই ঘিরে। সে ঠাঁই, স্থান থেকে ঠাঁই। এই লাইন দুটো খুব দরকারি, কেমন দাগ দিয়ে। মাল চেনা চিনি, দর জানা জানি। কেউ মাল চিনছে, কেমন, এই দেখি এই কাপড়টা কীরকম কাপড়, হ্যাঁ, কেমন বোনা, দেখছে। দর জানা জানি, কত দাম বলছে, 100 টাকা, বলছে না 100 টাকা হবে না, এটার দাম 70 টাকা। কানাকুড়ি নিয়ে কত টানাটানি, সামান্য টাকার বিনিময়ে, সামান্য টাকা, কিছু না 10 টাকা কমালো, খুব আনন্দ পেল, আহা দারুণ করলাম। কত টানাটানি। হাতিবাগান যদি যাও দেখবে এর একদম আদর্শ উদাহরণ দেখতে পেয়ে যাবে। হাতিবাগানে যারা জুতো কেনে, চটি কেনে, ঠিক আছে, যেটা 300 টাকা দাম বলে সেটা 50 টাকা, 40 টাকা দিয়ে দাম দরাদরি করতে শুরু করে। এগুলো একদম মানে চাক্ষুষ অভিজ্ঞতা আমার হয়েছে, তোমরা যাও তোমাদেরও হবে, শিওর, সার্টেন অ্যান্ড স্যাঙ্গুইন। হানাহানি করে কেউ নিল ভরে, অর্থাৎ হানাহানি মানে রীতিমতো মারদাঙ্গা করে, কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। কেউ পারল না, যে পারল না সে ঠকে গেল আলটিমেটলি। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। দাগ দাও। তার মানে হাট হচ্ছে কি,
একটা কমিউনিকেশন জোন, যেখানে সবাই আসছে, একত্রিত হচ্ছে, কতজনের দেখা সাক্ষাৎ হচ্ছে। তোমাদের বাবা, কাকা, জ্যাঠা বা ঠাকুরদা বা মামারা, যারাই হোক, বাজারে যারা নিয়মিত যান, দেখবে বাজারে যারা বসে তাদের সঙ্গে একটা মানে আত্মীয়তা সম্পর্ক। হ্যাঁ, তোমার বাবা বা তোমার কাকা বা তোমার জ্যাঠা কবে বাজারে গেছেন, কবে বাজারে যাননি, তোমার বাবার মনে নেই, তার মনে আছে। ঠিক এরকম একটা ব্যাপার। তাহলে হানাহানি করি, দিবসে থাকে না কথার অন্ত, চেনা কিছুই নিল না হয়তো, সে একটু গল্প করে গেল, বা দুজন চেনা ক্রেতার বা দুজন চেনা বিক্রেতার আলাপ হচ্ছে, চলছে। কতকে আসিল, কত বা আসিছে, কত না আসিবে হেথা। এই হাটে আবার পৃথিবী দেখো, একই সঙ্গে পৃথিবী দেখো, পৃথিবীতে কতকে এসছিল, কতকে আসছে, কত না আসিবে, আবার কত লোক না আসবে। ওপারের লোক নামালে পসরা ছোটে, এপারের ক্রেতা। ওপারের লোক এসে যে পসরা নামায়, পসরা মানে দ্রব্য সামগ্রীর ডালি, পণ্য সম্ভার যখন নামায়, ছোটে এপারের ক্রেতা। কারণ ছোটার কারণ হচ্ছে কি, আগে গেলে টাটকা জিনিসটা পাবো। ঠিক আছে। শিশির বিমল প্রভাতের ফল, খুব দরকার কথাটা। শিশির কথাটা খেয়াল রেখো, শর্ট কোশ্চেনে দেয়, প্রায়শই দেয়, এবং প্রায়শই ছেলেপুলেরা ভুল লিখে আসে। শিশির, বুঝতেই পারছো, শিশির বিমল, বিমল মানে হচ্ছে ধৌত, ধোয়া। শিশির দ্বারা নির্মল বা ধৌত, প্রভাতের ফল, ভোরের ফল। ভোরবেলা গাছ থেকে পেরে এনেছে যে ফলটা, ওপর শিশির পড়েছিল। শত হাতে সহি পরখের ছল। এ দেখছে আমটা, দেখি আমটা বলে একবার নিয়ে দেখলো, এ একবার টিপে দেখলো, ও আর একবার টিপে দেখলো। আস্তে আস্তে কি, যে আমটার যে ঠাস ব্যাপারটা থাকে, সেটা আস্তে আস্তে নরম হয়ে একটা হেজে যাওয়া মতন ব্যাপার হয়। শত হাতে সহি পরখের ছল, শত হাতে সহি, সে কিন্তু প্রতিবাদ করছে না কোনো, পরখের ছল। বিকাল বেলায় বিকায় হেলায়, সহিয়া নীরব ব্যথা। সে বিকেল বেলায় যে আমটার হয়তো দেখা গেল কি দিনের বেলায় যেটার দাম হতে পারতো 10 টাকা, বিকেল বেলা সেটা কেউ বলছে, ওই দিবি আমটা, বললো হ্যাঁ নিয়ে যা, কত দেবো, দেন যা আছে দিয়ে দেন, 2-3 টাকা দিয়ে নিয়ে চলে গেল। এর কারণ কি এইভাবে বিক্রি করে দেওয়ার? কারণ লোকটা জানে আমটা 100 জন সারাদিন ধরে ওটা পরীক্ষা করেছে আমটা কেমন, আর আমটা ভালো নেই, আমটা ভালো ছিল হয়তো বা, এখন আর নিঃসন্দেহে ভালো নেই। এখন সে যদি বাড়ি নিয়ে যায়, সে হয় নিজে খাবে, তার জায়গায় সে আম হয়তো তার নিজের আম গাছ বা আম বাগান বা যাই হোক, তো সে আম খাওয়ার থেকে তার ওই 2-3 টাকা পেলে পরেও তার সেটা কাজে লাগবে সংসারে, বুঝছো? ঠিক আছে, নিয়ে চলে গেল। এই জন্য বলছে এই লাইন দুটো খুব দরকার। বিকাল বেলায় বিকায় হেলায়, অবহেলার সঙ্গে, তাচ্ছিল্যের সঙ্গে বিক্রি হয়ে যায়। সহিয়া নীরব ব্যথা, এক অব্যক্ত যন্ত্রণা। দেখবে দুর্গা ঠাকুর আসছে, প্যান্ডেল তৈরি হচ্ছে, মঞ্চ বানানো হচ্ছে, কাপড় খাটানো হচ্ছে, আমরা প্রত্যেকটা তফাৎ, প্রত্যেক দিনের সঙ্গে প্রত্যেকটা দিনের তফাৎ আমরা লক্ষ্য করতে পারি। দশমী হয়ে গেল, মাকে নিয়ে বেরিয়ে চলে গেল, একদিন বা ওই সন্ধেটা ওখানে একটা প্রদীপ জ্বালিয়ে রেখে দিল, ব্যাস শেষ গল্প। পরের দিন বা তারপরের দিন থেকে প্যান্ডেল খোলার লোক চলে এলো। তাহলে ওই একটা দিন, ওই দশমীর দিন যখন ফিরে আসছে বা কিছু, বা তারপর 1-2 দিন পড়ে থাকে কি, নীরব অব্যক্ত একটা যন্ত্রণা বুকের মধ্যে। কে ছিল, কে নেই। সহিয়া নীরব ব্যথা, হিসাব নাহিরে এলো আর গেল, কত ক্রেতা বিক্রেতা। ভেরি ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন দিস। এই পৃথিবীতে সত্যি হিসেব নেই, প্রত্যেক দিন কত মানুষ আসছে, কত মানুষ যাচ্ছে, তাদের মধ্যে কে কি লাভ করছে আর কে কি লোকসান করছে। এভাবেই কিন্তু পৃথিবীর অবিরাম ঘূর্ণন ঘুরেই চলেছে। ঠিক সেরকমভাবে এই পৃথিবীর এই হাটের ক্রেতা বিক্রেতা সারাদিন ধরে কত মানুষ কত কিছু কিনতে আসছে, কত মানুষ কত কিছু বেচতে আসছে। কেউ ওই যে ব্যাগ ভরে নিয়ে গেল, কেউ গেল খালি ফিরে। এভাবেই হাট প্রত্যেক দিন নিজেকে নতুন নতুন করে খুঁজে বার করে, খুঁজে পায়। আমরা যেমন প্রত্যেক দিন কিন্তু নিজের কিছু না কিছু একটা করে নতুন বৈশিষ্ট্য খুঁজে পাই। এটাই জীবন, জৈবনিক সত্তার সব থেকে বড় বৈশিষ্ট্য। লাস্ট স্ট্যাঞ্জা আসছি, নতুন করিয়া। এই স্ট্যাঞ্জাটা কিন্তু পুরোটা জীবন দর্শন,
মাইন্ড দ্যাট। নতুন করিয়া বসা আর ভাঙা পুরনো হাটের মেলা, পুরনো হাট কিন্তু হাটের মেলা, হাটের মেলা মানে হাটের বাজার, হাটের দোকান পাট পসরা ইত্যাদি। নতুন করিয়া বসা আর ভাঙা, প্রত্যেক দিন সে নতুন করে বসে, আবার দিনান্তে প্রত্যেক দিন সে নতুন করে ভাঙে। ঠিক সেরকম এ পৃথিবীতে মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, প্রত্যেক দিন হাজার হাজার মানুষ জন্ম নেয়, প্রত্যেক দিন হাজার হাজার মানুষ মারা যায়। যুধিষ্ঠিরকে যখন যক্ষ জিজ্ঞাসা করেছিল যে এই পৃথিবীর সব থেকে বড় আশ্চর্য কি যুধিষ্ঠির, তখন যুধিষ্ঠির কি বললো যে এই পৃথিবীতে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ মারা যায়, তা সত্ত্বেও যারা বেঁচে থাকে তারা ভাবে যে আমি চিরকাল বেঁচে থাকবো, ইহাই পৃথিবীর সব থেকে বড় আশ্চর্য। এটাই সত্যি যে দেখো, নতুন করিয়া বসা আর ভাঙা, তাহলে হাটের ধর্ম কি? হাটে নতুন করে হাট বসছে দিন সকালবেলায়, আবার রাত্রিবেলায় ভেঙে যাচ্ছে। হয় প্রত্যেক দিন হচ্ছে, না হলে মানে প্রত্যেক দিন বসছে সেই হাট, নাহলে সপ্তাহে 3 দিন বসছে বা 2 দিন বসছে বা 1 দিন বসছে, যা হোক। দিবস রাত্রি নতুন যাত্রী নিত্য নাটের খেলা, এখানে নিত্য নাট্য, প্রত্যেক দিন নতুন নাটক হয়ে চলেছে, এবং সেখানে দিবস রাত্রি নতুন যাত্রী নতুন ক্রেতা নতুন বিক্রেতা নতুন লোকজনদের আনাগোনা চলছে। আমরাও তো ঠিক তাই পৃথিবীতে। এই নিত্য পৃথিবীটা হচ্ছে একটা নিত্য নাটকের মঞ্চ, নিত্য নাট্যের রঙ্গমঞ্চ। সেখানে আমি তুমি আমরা সবাই প্রত্যেক দিনের জন্য, প্রত্যেক দিনের খেলোয়াড়। আমরা পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট মেয়াদ নিয়ে, জাতস্যহি ধ্রুব মৃত্যু। একবার জন্মে গেছি যখন, তখন তো একদিন ডেথ সার্টিফিকেট ইস্যু হবেই, এটা তো স্বাভাবিক কথা। তো সেই জন্য এই নিত্য নাট্যে আমরা হচ্ছে কি অভিনেতা মাত্র। ওই জন্য একটা গানে বলছে কি, কেউ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা, কত রঙ্গে অভিনেতা আসে কত পথে চেয়ে। তো যাই হোক, এই রঙ্গমঞ্চে একদিক দিয়ে আমরা প্রবেশ করছি আর একদিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক যেমন নাটক বা থিয়েটার হলে তোমরা যেমন দেখতে পাবে। তাহলে দিবস রাত্রি নতুন যাত্রী নিত্য নাটের খেলা, তাহলে এই পৃথিবীটা হচ্ছে সেই নিত্য নাট্যের মঞ্চ। খোলা আছে হাট মুক্ত বাতাসে, আচ্ছা এই স্ট্যান্ডায় কিন্তু আমি আর দাগ দেওয়ার কথা বলছি, কারণ গোটা স্ট্যান্ডাটাই ভাইটাল। খোলা আছে হাট মুক্ত বাতাসে, অর্থাৎ উন্মুক্ত বাতাসে হাট খোলা রয়েছে, বাধা নাই ওগো যে যায় যে আসে, যে যাচ্ছে, যার ইচ্ছে হচ্ছে চলে যাচ্ছে, যার ইচ্ছে হচ্ছে আসছে। কেউ পিঠে একটা কাপড়ের গাঁটরি নিয়ে আজকে এসে বসলো, হয়তো কালকে এলো না, আবার হয়তো পরের সপ্তাহে এলো। আবার কেউ হয়তো তার বাড়িতে সেদিন খানিকটা দেখবে বাজারে কিছু লোক, কখনো বাজারে গেলে দেখবে কিছু লোক বাজারে আসে তার নিজের বা গ্রামের বা তার সন্নিবেষ্টিত যে অঞ্চল, সেখানে জিনিস, কিছু কুমড়ো ফুল, কিছু বক ফুল নিয়ে বসে পড়লো। সে হয়তো রোজ আসে না, বসে পড়েছে একদিন, তার থেকে সেইগুলো কিনে নেওয়ার লোকও আছে। বাধা নাই ওগো যে যায় যে আসে, তাহলে এই হাটের দ্বার সবার জন্য উন্মুক্ত, যে ইচ্ছে আসো, যে ইচ্ছে চলে যায়। পৃথিবীর দ্বার সবার জন্য উন্মুক্ত, আমরা এসছি একদিন, আমরা চলে যাব, কেউ আটকাবে না, কেউ আটকাবে না। একটা কথায় বলছে জন্য, আমিও রব না যেদিন সব হবে ফাঁকি। অর্থাৎ এই যে বলছে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার এই, আমার সেই, আমার জ্ঞান, আমার শিক্ষা, আমার স্কুল, আমার কলেজ, কিচ্ছু আমার নয়। এটা সত্যি, এটা কোনো নৈরাশ্যবাদ নয়, এটাই জীবনের মূল কথা। সর্বকর্ম করতে হয়, কিন্তু সমস্ত কর্মের মধ্যে থাকবে কি একটা অদ্ভুত নিরাসক্তি ভাব। যাই হোক, এটা অন্যদিকে চলে গেল আবার। কেহ বাধা নাই ওগো যে যায় যে আসে, তাহলে যে ইচ্ছে আসছে, যে ইচ্ছে চলে যাচ্ছে, কারুর বাধা নেই। কেহ কাঁদে, কেহ গাঁটে কড়ি বাঁধে ঘরে ফিরিবার বেলা, কেহ কাঁদে, কেহ গাঁটে কড়ি বাঁধে, কেহ কাঁদে যে হাটে এলো কিছু কিনতে পারলো না সে কাঁদে, কিংবা যে হাটে জিনিস নিয়ে এলো কিন্তু সারাদিন তার কিচ্ছু বিক্রি হলো না, মানে হয়তো এতটুকু অবধি বিক্রি হলো না যাতে তার আসা যাওয়ার খরচাটা ওঠে, জিনিসপত্রের দাম তো পরের কথা, সে কাঁদলো। আর কেউ হাসলো যে প্রচুর লাভ করে ফিরছে, যার সব জিনিস বিক্রি হয়ে গেছে, সে হাসতে হাসতে ফিরছে। এই পৃথিবীতে আমরা এসছি, আমরাও যেদিন ফিরে যাব সেদিন কেউ কাঁদবে, কেউ হাসবে, কেউ মনে সন্তুষ্টি নিয়ে মরবে, আবার কেউ মৃত্যুর সময়
সে পাগলের মতন ছটফট করবে যে আমি পৃথিবীতে যে রইলাম 70, 80, 90 বছর বাঁচলাম, পৃথিবীতে গাদা গাদা খেলাম, আমি কি কাজ করে গেলাম। আবার কোনো লোক সে যখন মৃত্যু এসছে তখন সে কবিগুরুর মতন বলবে কি যে আমি মৃত্যুর চেয়ে বড়, এই কথা বলে যাব আমি চলে। তাহলে কেহ কাঁদে কেহ গাঁটে কড়ি বাঁধে। তাহলে গাঁটে কড়ি বাঁধে মানে সে মুনাফা করেছে, লাভ করেছে, ঘরে ফিরিবার বেলা, ঘরে যখন ফিরে যাওয়ার সময় হলো, অর্থাৎ এই পৃথিবীর ঘরের দরজা যেদিন বন্ধ হয়ে যাচ্ছে, যেদিন আমাদের সেই ওপারের ঘরের দরজা খুলছে। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। উদার আকাশে মুক্ত বাতাসে এই হাটের খেলা, অর্থাৎ এই হাট ভাঙা এবং গড়া চিরকাল একইভাবে চলতে থাকে। ঠিক সেরকম মানুষের আসা এবং মানুষের যাওয়া একইভাবে এই আসা যাওয়া লেগেই থাকে। নোট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে পড়বে, নোট পড়বে, কবিতাটা পড়বে মন দিয়ে, মুখস্থ করবে যেমন যেমন বললাম। আর অনুশীলনী কদ্দূর কী করতে হবে না করতে হবে এই নিয়ে আমি পরে কথা বলবো। সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে ফেলো, তাতে পড়ে সুবিধা হবে। আবারও বলছি, কবিতাটা খুব ভালো করে পড়বে। কোথাও যদি অসুবিধা হয়, কিছু হয়, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে করো বা ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো, নো প্রবলেম। সবাই ভালো থেকো, আবার দেখা হবে।